এই মুহূর্তে যদি আপনি গুগল পিক্সেল 7 এই ফোনটা কেনার কথা চিন্তা করে থাকেন তাহলে এই ভিডিওটা একটু কষ্ট করে সম্পূর্ণ দেখে তারপরে আপনি ডিসিশন নেন যে এই পিক্সেল 7টা আদৌ আপনার এই 2025 সালের মাঝামাঝি সময়ে এসে কেনা উচিত হবে কিনা। কারণ এটার মধ্যে আপনারা সবাই জানেন যে প্রচুর পরিমাণে নেটওয়ার্ক ইস্যু রয়েছে, তার পাশাপাশি নতুন করে এটার মধ্যে ডিসপ্লে ইস্যু শুরু হয়েছে, মানে ডিসপ্লেতেও প্রবলেম হচ্ছে। আরও কিছু টুকটাক ইস্যু খুঁজে পেয়েছি গত বেশ কিছুদিন ইউজ করে, সেগুলো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এই পিক্সেল 7টা এখন বেশিরভাগ মানুষ কিনতে চাচ্ছে, এর অন্যতম একটা কারণ হচ্ছে এটার প্রাইস কিন্তু আগে থেকে অনেকটাই ড্রপ করেছে। যে জায়গায় এটা আগে ছিল হচ্ছে 34,000 টাকার মতো, কিন্তু এখন এটা পাওয়া যাচ্ছে অ্যারাউন্ড 28,000 টাকা প্রাইস রেঞ্জে। তো এই প্রাইস রেঞ্জে আমার কাছে মনে হয়েছে যে এটা একটা পারফেক্ট ডিভাইস, কিন্তু পারফেক্ট ডিভাইসের মধ্যে কিছু টুকটাক ইস্যু থাকে যেগুলো নিয়ে তো অবশ্যই কথা বলবো। আপনি এই পিক্সেল 7 কিনেন কিংবা অন্য যে কোনো ডিভাইস কিনেন, অবশ্যই ফলো করতে পারেন গ্যাজেটম্যানকে। গ্যাজেটম্যানের কাছে এই ধরনের ডিভাইস অ্যাভেলেবেল রয়েছে। তাছাড়া আপনি চাইলে ইউজড আইফোনও কিন্তু তাদের কাছ থেকে কিনতে পারবেন। গ্যাজেটম্যানের ফিজিক্যাল শপ রয়েছে যমুনা ফিউচার পার্কে। তাছাড়াও বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পারচেস করতে পারেন। তাদের ব্যাপারে সকল কিছু ডিটেল দিচ্ছি ডেসক্রিপশন বক্সে। এই পিক্সেল 7 এর ডিজাইন যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে পিক্সেল 6 থেকে শুরু করে পিক্সেল 9 প্রো এক্সেল এখন যে ফোনটা স্টিল নাও মানে এই পিক্সেলের লেটেস্ট ফোন সেগুলোর সাথে একদমই সিমিলার, মানে ডিজাইনে খুব বেশি একটা ডিফারেন্স নাই। আর এই ডিজাইনটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে। ডিজাইনটা আসলে এক একজনের কাছে এক এক রকম লাগবে। আমার কাছে মনে হয় যে মোস্ট অফ দ্য পিপলের হচ্ছে এই ডিজাইনটা ভালো লাগার কথা, কারণ এটা ভালো লাগার মতোই একটা ডিজাইন। তাছাড়া এই ফোনটা অনেক বেশি প্রিমিয়াম। আপনি যদি হাতে নেন আপনি ফিল করতে পারবেন যে না আপনি প্রিমিয়াম কিছু একটা হাতে ধরছেন, কারণ এর যে ফ্রেমটা রয়েছে সেটা একটা অ্যালুমিনিয়ামের ফ্রেম। তাছাড়াও এর ফ্রন্ট এবং ব্যাকে কিন্তু কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন থাকছে, যার কারণে কিন্তু ফোনটা অনেক বেশি শক্তপোক্ত। বাট যতই শক্তপোক্ত হোক না কেন, হাত থেকে পড়লে ভেঙে যাবে, অবশ্যই একটা ব্যাক কভার ইউজ করার ট্রাই করবেন। পিক্সেল 7 এই ফোনটার সামনের দিকে তাকালেই দেখতে পারবেন 6.3 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেখানে 90 হার্জের হায়ার রিফ্রেশ রেট পাচ্ছেন, HDR10 প্লাসের সাপোর্ট থাকছে, আর এটার পিক ব্রাইটনেস 1400 নিটস। কিন্তু আমার কাছে একটা জিনিস ভালো লাগে না এই ডিসপ্লে, সেটা হচ্ছে এই ডিসপ্লের চারপাশের বেজেল। আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে এটার চারপাশের বেজেল এবং চিন অনেক বেশি মোটা। এই সময় এসে যদি বাজেট ফোনগুলো দেখেন, 30,000 টাকা দিয়ে নতুন যদি কোনো ফোন কিনতে চাই, সেই ফোনটার মানে বেজেলগুলো আরও অনেক বেশি ন্যারো থাকে। আর এইটা হাতে নিলে মনে হয় যে একদমই 15-16 হাজার টাকার যে বাজেট ফোনগুলো সেগুলোর মতো লাগে। তো এইটার ডিসপ্লের বেজেলটা আরেকটু ন্যারো হতে পারতো, যদিও কিনা এখন যে পিক্সেল 9 প্রো এক্সেল আসছে সেটা ডিসপ্লের বেজেলটা মোটামুটি ন্যারো করা হয়েছে। তারপরেও কিন্তু স্যামসাং এর যে ফ্ল্যাগশিপ ফোনগুলো রয়েছে সেগুলোর মতো এতটাও ন্যারো এখনো করতে পারে নাই। আর এই ডিসপ্লের মধ্যে কিন্তু 90 হার্জের রিফ্রেশ রেট থাকতেছে, যে জায়গায় এখন মানে বাজেট ফোনগুলোতে 120 হার্জের রিফ্রেশ রেট দেখি। এটা যদি 120 হার্জ হতো তাহলে আর একটু বেশি স্মুথ লাগতো, কিন্তু 60 হার্জ থেকে কিন্তু এটা 90 হার্জটা একটু স্মুথ, বাট আমার কাছে খুব বেশি একটা স্মুথ মনে হয় না। 120 হার্জ প্রত্যেকটা ফোনে এখন অ্যাভেলেবেল হয়ে যাওয়ার ফলে দেখা যাচ্ছে যে অন্য একটা ফোন থেকে যখন এটাই শিফট করা যায় তখন একটু ল্যাগি মনে হয়। তাছাড়া আপনারা হয়তো সবাই জানেন যে আমি পিক্সেলের ডিসপ্লে এতটাও পছন্দ করি না, কারণ এটা একটু কেমন জানি ফ্যাকাশে টাইপের। স্যামসাং এর ডিসপ্লেগুলো দেখা যায় যে অনেক বেশি কালারফুল হয়ে থাকে, অনেক বেশি স্যাচুরেটেড হয়ে থাকে, সেই জায়গায় কিন্তু পিক্সেলের ডিসপ্লেটা অনেকটাই ন্যাচারাল টাইপের। তো আপনি যদি ন্যাচারাল ডিসপ্লে পছন্দ করে থাকেন তাহলে হয়তো আপনার কাছে এটা ভালো লাগবে। কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে যে এখন এই ফোনটা যে প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে মানে 28,000 টাকা, এই প্রাইস রেঞ্জের কথা চিন্তা করতে গেলে এটা ডিসপ্লে একদমই মাখন লেভেলের। এটা ডিসপ্লের মধ্যে কোনো অবস্থাতেই কোনো প্রবলেম আপনি খুঁজে পাবেন না। কিন্তু যদি এই মুহূর্তে এই ফোনটার প্রাইসের কথা চিন্তা করেন, 28,000 টাকা, এই প্রাইস রেঞ্জে আসলে এত কোয়ালিটিফুল ডিসপ্লে পাওয়া যায় না। হ্যাঁ, স্যামসাং এর কিছু ডিসপ্লে পাওয়া যায়, সেইগুলোর মধ্যে আবার প্রচুর পরিমাণে গ্রিন লাইন এবং পিঙ্ক লাইন পড়ে যায়, যার কারণে সেইগুলো কিনতে অনেক বেশি ভয়ে থাকে সবাই, এবং আমিও সাজেস্ট করি না। তো পিক্সেলের ফোনগুলোতে এত বেশি পরিমাণে গ্রিন লাইন এবং পিঙ্ক লাইনের ইস্যু নাই। আমি রিসেন্টলি আমার ভিডিওতে কিছু কমেন্ট পাচ্ছিলাম যে পিক্সেল 7 এবং পিক্সেল 6 এগুলোতে নাকি গ্রিন লাইন পড়তেছে। হ্যাঁ, টুকটাক গ্রিন লাইন পড়বে, এটাই স্বাভাবিক, অ্যামোলেড ডিসপ্লেতে গ্রিন লাইন পড়ে যায়। আপনি যদি এখন S25 আলট্রাও কিনেন সেটার মধ্যে কিন্তু গ্রিন লাইন পড়তে পারে। তো গ্রিন লাইনের রিস্ক কিন্তু আপনি অ্যামোলেড ডিসপ্লে যদি ফোন কিনেন, অ্যামোলেড ডিসপ্লেওয়ালা ফোন, সেগুলোতে থাকবে, এটাই স্বাভাবিক। তাছাড়া এই ডিসপ্লের নিচের দিকে থাকা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও খুবই একুরেট ছিল এবং পারফেক্ট পজিশনে ছিল। দেখা যায় যে নর্মালি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরগুলো অনেক বেশি নিচে দিয়ে দেয়, রিচ করতে অনেক বেশি প্রবলেম হয় এবং প্যারা খাওয়া লাগে, কিন্তু এই পিক্সেল 7 এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা একদমই একুরেট জায়গায় ছিল। OnePlus এর নাম শুনলে যেরকম গ্রিন লাইনের কথা মনে পড়ে, ঠিক পিক্সেলের নাম শুনলেও এখন মানুষের নেটওয়ার্ক ইস্যুর কথাটা মনে পড়ে, যার কারণে প্রচুর মানুষজন কমেন্ট করতেছিলেন যে এই পিক্সেল 7 এর নেটওয়ার্ক ইস্যু আছে কিনা। এই পিক্সেল 7 এর মধ্যে কিন্তু টেনসরের G2 চিপ ইউজ করা হয়েছে। আপনারা হয়তো সবাই জানেন যে গুগলের ফার্স্ট জেনারেশনের যে চিপটা ছিল সেটাই কিন্তু পিক্সেল 6 এর মধ্যে ইউজ করা হয়েছিল, টেনসর G1, এবং এটার কারণে কিন্তু প্রচুর পরিমাণে নেটওয়ার্ক ইস্যু শুরু হয়। এবং পিক্সেল 6 থেকে 7 এ এসে G2 এর মধ্যে কিন্তু তারা কিন্তু অনেকটাই ইমপ্রুভ করেছে, এবং এই G2 এর মধ্যে দেখলাম যে নেটওয়ার্ক ইস্যু এতটাও নাই। হ্যাঁ, এখনো এই পিক্সেল 7 এর মধ্যে টুকটাক নেটওয়ার্ক ইস্যু রয়েছে। আপনি এরকম যদি কোনো প্লেসে থাকেন যে জায়গার মধ্যে হচ্ছে যে প্রচুর পরিমাণে নেটওয়ার্কের প্রবলেম করে, অন্য ভালো ফোনগুলোতে নেটওয়ার্ক পেতে প্রবলেম করে, সেই জায়গায় কিন্তু এই পিক্সেল 7টা যদি নিয়ে যান তাহলে নেটওয়ার্ক নিয়ে আপনাকে ভুগতে হবে, এটাই স্বাভাবিক। তাছাড়া এই টেনসর G2 SoCটাও খুবই পাওয়ারফুল ছিল, এখনো স্টিল নাও 2025 সালে এসেও এটার থেকে খুবই ভালো পারফরমেন্স পাচ্ছিলাম। এটা দিয়ে যদি আপনি রেগুলার লাইফে ইউজ করতে যান, আপনি মানে ইউজ করতে গিয়ে কোনো অবস্থাতেই প্যারা খাবেন না, খুবই স্মুথলি ইউজ করতে পারবেন। কিন্তু যারা গেমার রয়েছেন তাদেরকে আমি এই পিক্সেল 7টা কোনো অবস্থাতেই সাজেস্ট করতে পারি না, কারণ এটা দিয়ে আমি পাবজি গেলে দেখেছি যে 1-2টা ম্যাচ যদি খেলা যায় প্রচুর পরিমাণে হিট হয়ে যাচ্ছিল এবং পারফরমেন্স অনেক বেশি ড্রপ করতেছে, যার কারণে গেমারদেরকে আমি বলবো যে এই পিক্সেল 7 থেকে অ্যাটলিস্ট দূরে থাকেন।
যারা রেগুলারলি ইউজ করতে চান কিংবা ক্যামেরার জন্য ফোন খুঁজতে চান, ক্যামেরা নিয়ে আমরা একটু পরেই কথা বলতেছি, তাদেরকে বলবো যে অ্যাটলিস্ট পারফরমেন্স নিয়ে এই ফোনের মধ্যে আপনি মানে কোনো অবস্থা দিয়ে থেমে থাকবেন না। তাছাড়াও এই ফোনটার মধ্যে কিন্তু আরো 1-2 বছর আপনি সফটওয়্যার আপডেট পাবেন, মানে মেজর সফটওয়্যার আপডেট কিন্তু এটার মধ্যে আসতেছে। তার মানে হচ্ছে এটা এখন অ্যান্ড্রয়েড 15 এ রান করতেছে, এটার মধ্যে হয়তো অ্যান্ড্রয়েড 17 আপনি পেতে পারেন। পিক্সেল ফোনগুলো ক্যামেরার জন্য সেরা সেটা আমরা সবাই জানি। এই ফোনটার মধ্যে কিন্তু মেইন লেন্স হিসেবে ইউজ করা হয়েছে একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা, তার পাশে একটা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা ইউজ করা হয়েছে, আর ফ্রন্ট ক্যামেরাতে থাকছে কিন্তু 10.8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। এর মেইন লেন্সের ছবিগুলো যদি দেখেন তাহলে দেখবেন যে ছবি খুবই শার্প এবং ডিটেইল ছবি দিতে পারতেছে, আর ছবিগুলো অনেক বেশি ন্যাচারাল। আপনারা সবাই জানেন যে পিক্সেলে কিন্তু ন্যাচারাল ছবি তুলে থাকে, কিন্তু এটা ডাইনামিক রেঞ্জ নিয়ে আমার একটু প্যারা খেতে হয়েছে, যেরকম শ্যাডো এরিয়াগুলোতে অনেক বেশি ডার্ক করে ফেলে। এর অন্যতম কারণ হচ্ছে পিক্সেলের ওভার কন্ট্রাস্টি ছবি, যার কারণে কিন্তু যেই শ্যাডো এরিয়াগুলো রয়েছে সেগুলোতে ডিটেইল একদমই থাকে না। এই বিষয়টা আমার কাছে একদমই ভালো লাগে না। তাছাড়া যদি ওভারঅল এর পিকচার কোয়ালিটি দেখেন, যে পিকচার কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো ছিল। 30,000 টাকা প্রাইস রেঞ্জের নিচে যদি বেস্ট ক্যামেরা ফোন খুঁজতে চান তাহলে আমার মনে হয় যে পিক্সেল 7 এর বিকল্প কিছুই নাই। আর এর পাশে থাকা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্সটা দিয়েও খুবই ভালো ছবি তোলা যাচ্ছিল, খুবই শার্প এবং ডিটেইল ছবি দিতে পারে। এর মেইন লেন্সের মতো এর আলট্রা ওয়াইড লেন্সটাও প্রচুর পরিমাণের ওভার কন্ট্রাস্ট ছবি দেয়, যার কারণে কিন্তু শ্যাডো এরিয়াগুলো আর ডিটেইল খুব বেশি একটা পাওয়া যায় না। তাছাড়াও লো লাইটে দুইটা লেন্সই খুবই ভালো পারফর্ম করে। 30,000 টাকা নিচে বেস্ট পোর্ট্রেট ক্যামেরা ফোন যদি আপনি খুঁজে থাকেন তাহলে এই পিক্সেল 7টা আপনি চোখ বন্ধ করে নিতে পারেন, কারণ এটা দিয়ে আপনি ডিজিটালি 5x জুম করে পোর্ট্রেট ছবি তুলতে পারবেন। হ্যাঁ, বাই ডিফল্ট 1x এবং 2x সাজেস্ট করে, বাট 2x সাজেস্ট করলেও দেখা যায় যে আপনি 3x এও কিন্তু এটার পোর্ট্রেট নিতে পারবেন, এবং এর পোর্ট্রেটগুলো অনেক বেশি সুন্দর ছিল, এজ ডিটেক্ট খুবই ভালো ছিল। যদিও কিনা পিক্সেলের পোর্ট্রেট নিয়ে আমি বরাবরই একটা কমপ্লেন করি যে পোর্ট্রেট যখন আপনি তুলবেন তখন আপনি বুঝতে পারবেন না যে কতটুকু ব্লার হচ্ছে। সে দেখা যায় যে ছবি তোলার পরে ফোন থেকে নিজে থেকে একটা আর্টিফিশিয়াল ব্লার এনে বসায় দেয়, যেটা দেখতে অনেক বিশ্রী লাগে। কিন্তু বিশ্রী হলেও দেখা যাচ্ছিল যে এই পিক্সেল 7টা খুব ভালোভাবে এজ ডিটেক্ট করতে পারে এবং ডিটেলও অনেক ভালো রাখতে পারে। ইভেন দেখলাম যে লো লাইটেও খুবই ভালো পারফর্ম করে। আমার কাছে পার্সোনালি কেন জানি ডে লাইটের পোর্ট্রেট থেকে পিক্সেল ফোনের লো লাইটের পোর্ট্রেটগুলো একটু বেশি সুন্দর লাগে। পিক্সেল ফোনগুলোর পোর্ট্রেট নিয়ে আমার আরেকটা কমপ্লেন আছে, সেটা হচ্ছে যখন আপনি পোর্ট্রেট ছবি তুলবেন তখন দেখা যায় যে ডিজিটালি শার্প করতে গিয়ে আপনার ফেসটাকে নষ্ট করে দিতেছে, ফেসের মধ্যে প্রচুর পরিমাণে নয়েজ চলে আসে, যেই নয়েজগুলোকে আবার রিডিউস করতে গিয়ে আপনার ফেসের যেই মানে স্মুথনেস আছে সেটা নষ্ট হয়ে যায় এবং দেখতে খুবই বিশ্রী লাগে। আমার কাছে পার্সোনালি এই জিনিসটা ভালো লাগে না। এটা যদি একটু ন্যাচারাল রাখতো তাহলে দেখতে আরো বেশি সুন্দর লাগতো। আর 10 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ছবিগুলো খুবই সুন্দর ছিল, খুবই শার্প এবং ডিটেইল ছবি দিতে পারে, কিন্তু এর ব্যাক ক্যামেরার মতো এর ফ্রন্ট ক্যামেরা দিয়েও যখন আপনি পোর্ট্রেট সেলফি তুলবেন তখন দেখবেন যে একটু ওভার শার্প করে ফেলে এবং ডিজিটালি একটু শার্প করতে গিয়ে ফেসের স্মুথনেস নষ্ট করে দেয়, যেটা দেখতে ভালো লাগে না। 30,000 টাকা বাজেটের নিচে ভিডিওগ্রাফি করার জন্য অনেকেই এই পিক্সেল 7টা নিতে চান, এটা নিয়ে প্রচুর কমেন্ট পায় আমার ভিডিওতে। তো আপনারা যদি ভিডিওর জন্য এই পিক্সেল 7টা এই 2025 সালে নিতে চান, আমার কাছে মনে হয় যে এটা একটা বেস্ট চয়েস হতে পারে। তো চলুন দেখে আসি এই পিক্সেল 7 দিয়ে আসলে কিরকম ভিডিও করা যায়। পিক্সেল 7 থেকে কিন্তু পিক্সেল ফোনগুলোতে ব্লার ভিডিওর অপশন দিচ্ছে, যেটা আমরা আইফোনের মধ্যে সিনেমেটিক মোড নামে চিনি এবং স্যামসাং এর মধ্যে হচ্ছে পোর্ট্রেট ভিডিও। মানে মেন কথা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করার যে অপশনটা, সেটা কিন্তু পিক্সেল 7 থেকে শুরু হয়েছে। এবং পিক্সেল 7 এর যারা হচ্ছে অ্যান্ড্রয়েড 14 ইউজ করতেছেন কিংবা অ্যান্ড্রয়েড 13 ইউজ করতেছেন তারা কিন্তু এই অপশনটা পাবেন। আপনি অবশ্যই আপনার ফোনটাকে আপগ্রেড করবেন, তাহলে কিন্তু আপনি পিক্সেল 7 এর মধ্যে ব্লার ভিডিওর অপশনটা পেয়ে যাবেন। কিন্তু এই ব্লার ভিডিওটা সর্বোচ্চ লিমিটেশন হচ্ছে 1080p-তে। আপনি 1080pর উপরে কিন্তু আপনি চাইলে এটা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন না। আর এটার ব্লারিনেস বা এটার মানে এজ ডিটেক্ট কতটুকু ভালো করতে পারে সেটা আই থিঙ্ক আপনারা নিজেরাই আইডিয়া করতে পারবেন। আর এটার ডাইনামিক রেঞ্জ কতটুকু ভালো রাখতে পারে সেটাও এখন একটা আইডিয়া করা যাবে, কারণ হচ্ছে আমার ব্যাক সাইডে সূর্য রয়েছে, তো সূর্যের অপোজিটে থেকে ভিডিও করলে আপনি এরকম একটা ভিডিও পাবেন। আমার কাছে মনে হয়েছে যে পিক্সেল 7 ফার্স্ট জেনারেশনের পিক্সেল হিসেবে ব্লার ভিডিও মোটামুটি ভালোই করতে পারে, এবং কম বাজেটে যেহেতু পাওয়া যাচ্ছে, মানে 30,000 টাকার নিচে ভিডিও করার জন্য যদি ব্লার ভিডিওর অপশন চান কিংবা ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করতে চান তাহলে এই পিক্সেল 7টা একটা বেস্ট ডিল হতে পারে। তো চলুন এটা নর্মাল মোডের ভিডিওটা এখন দেখি যে নর্মাল মোডে যদি ভিডিও করেন তাহলে কেমন ভিডিও পাবেন। আর এখন যে ভিডিওটা রেকর্ড হচ্ছে এটা হচ্ছে পিক্সেল 7 এর আলট্রা ওয়াইড ভিডিও। আলট্রা ওয়াইড দিয়েও কিন্তু আপনি 4K 60fps ভিডিও রেকর্ড করতে পারবেন। তার থেকে ভালো ব্যাপার হচ্ছে যে আলট্রা ওয়াইডে আপনি 4K 60fps ভিডিও রেকর্ড করা অবস্থায় চাইলে কিন্তু মেইন লেন্সে শিফট করতে পারবেন। আমি যদি এখন এই আলট্রা ওয়াইড থেকে মেইন লেন্সে শিফট করে দেখাই, এই যে এখন আলট্রা ওয়াইড থেকে কিন্তু মেইন লেন্সে শিফট করতেছে এবং বাই ডিফল্ট কিন্তু এই জায়গায় 2x সাজেস্ট করে, আপনি চাইলে কিন্তু 2x এও ভিডিও করতে পারবেন। আর ডিজিটালি জুম করলে এটাকে সর্বোচ্চ 7x পর্যন্ত জুম করা যায়, এটা হচ্ছে 7x জুমের ভিডিও। আর এটাকে চাইলে কিন্তু এখন আবার 0.7 এ নিয়ে আসতে পারবেন, এটা হচ্ছে 0.7 এর ভিডিও। তো এটা দিয়ে যদি আপনি এই যে এখন যে ভিডিওটা রেকর্ড হচ্ছে এটা হচ্ছে মেইন লেন্সের ভিডিও। মেইন লেন্স দিয়ে যদি আপনি হাতে নিয়ে ভিডিও করতে চান তাহলে এরকম একটা ভিডিও পাবেন। যারা হচ্ছে ব্লগ করতে চান মেইন লেন্স দিয়ে তারা কিন্তু এরকম একটা ফ্রেম পাবেন। তো ব্লগ করতে গেলে হাতে রেখে দেখা যায় যে এটাতে যদি আলট্রা ওয়াইডে সুইচ করেন তাহলে অনেক বড় একটা ওয়াইড ফোকাল লেন্থ পাবেন, তখন কিন্তু দেখতে বেশি সুন্দর লাগে। কিন্তু দেখা যায় যে তখন হয়তো বা যদি লো লাইটে আপনি ভিডিও করতে চান তখন নয়েজ এবং গ্রেন চলে আসবে, যার কারণে আমার মনে হয় যে আপনি যদি মেইন লেন্স দিয়ে ভিডিও করেন তাহলে বেটার একটা রেজাল্ট পাবেন। এই ধরনের 3-4 বছর পুরাতন ফোনগুলো কেনার সময় আমাদের মাথায় একটা চিন্তা আসে যে এটার ব্যাটারি ব্যাকআপ কিরকম দিবে। এই পিক্সেল 7টা স্টিল নাও খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে। এই ফোনটার মধ্যে ব্যাটারি হিসেবে কিন্তু থাকছে 4355 mAh এর একটা ব্যাটারি, এবং এই ব্যাটারি দিয়েও অনায়াসেই কিন্তু এই ফোনটা এখনো একদিন চলতে পারে। তো এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে অ্যাটলিস্ট আপনাকে প্যারা খেতে হবে না। কিন্তু যদি আপনি প্রচুর পরিমাণে ভিডিও করেন কিংবা ছবি তোলেন তাহলে হয়তো বা দিন শেষে এই ফোনটা আপনাকে চার্জ দেওয়া লাগতে পারে। যেহেতু এটা একটা পুরাতন ইউজড ফোন, যার কারণে
মানে কিন্তু আপনি যে প্রত্যেকটা ফোনের মধ্যেই সেম লেভেলের ব্যাটারি ব্যাকআপ পাবেন ব্যাপারটা এরকম না। আমার হাতে যে ইউনিটটা রয়েছে সেটা থেকে আমি খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম। আপনি যদি একটু ফ্রেশ কন্ডিশনের ডিভাইস দেখে কিনতে পারেন তাহলে হয়তো আপনি ওই রকম ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন। তো এখন ফাইনালি কথা হচ্ছে যে 30,000 টাকার নিচে এই পিক্সেল 7টা আপনি কিনবেন কিনা। আপনার যদি একটা বেস্ট ক্যামেরা ফোন দরকার হয়ে থাকে, আপনার বাজেট 30,000 টাকার নিচে, আপনি ছবি তুলেন কিংবা ভিডিও করেন, সবাই কিন্তু আমার মনে হয় যে এই পিক্সেল 7টাকেই নিতে পারেন। কারণ পিক্সেল 7 ছাড়া 30,000 টাকার নিচে আসলে ক্যামেরার জন্য বেস্ট অপশন আর কিছুই নাই। কিন্তু যারা ডেডিকেটেডলি গেমিং এর জন্য ফোন নিতে চান তাদেরকে আমি কোনো অবস্থাতেই এই পিক্সেল 7টা সাজেস্ট করবো না। আর যারা নেটওয়ার্ক ইস্যু নিয়ে কথা বলবেন যে এটার মধ্যে নেটওয়ার্ক ইস্যু আছে কিনা, এখন পর্যন্ত এটার মধ্যে নেটওয়ার্ক ইস্যু ওইভাবে নাই। যদি কিছু কিছু ডিভাইসের মধ্যে থেকে থাকে সেগুলো কিন্তু আপনি চাইলে পরবর্তীতে যেই দোকান থেকে কিনেন না কেন আপনি কথা বলে নেবেন যাতে করে চেঞ্জ করা যায়। কারণ এই পিক্সেল 7টার মধ্যেও নেটওয়ার্ক ইস্যু টুকটাক হয়, মোটামুটি সবাই জানেন। বাট এই পিক্সেল 7এর মধ্যে যেই মানে গণহারে নেটওয়ার্ক ইস্যু ছিল সেই রকম লেভেলের নেটওয়ার্ক ইস্যু কিন্তু এই পিক্সেল 7-এ নাই, যার কারণে আপনাদেরকে এই পিক্সেল 7টা সাজেস্ট করতে পারি। আর কিছুদিন পরে হয়তো এটার প্রাইস আরও কমে যেতে পারে, তখন আরও বেশি ভালো হবে কেনার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং পরবর্তীতে আপনারা কি নিয়ে ভিডিও দেখতে চান চাইলে কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।